হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ সুপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত। তোমরা আশা করি আমার আগের বেনারসের যে মার্কেটের গল্প আমি দিয়েছিলাম সেটা দেখে ফেলেছো। আজকে আমি শুরু করব বেনারসের সাইট সিংয়ের গল্প, সঙ্গে সারনাথ। বেনারসের এই সাইট সিংগুলো এবং সারনাথ ঘুরে বেড়ানোর জন্য আমি ভাড়া করেছিলাম একটা টোটো। তোমরা বলতেই পারো গাড়ি বা অটো নয় কেন, টোটো ভাড়া করার একটা প্রধান কারণ ছিল আমরা 5 জন ছিলাম টিমে, যেটা গাড়ি বা অটোর জন্য একটু অসুবিধা হতো। এছাড়া পুরো বেনারসের যে গলিগুলোর মধ্যে মন্দির রয়েছে সেগুলোকে ভালো এক্সপ্লোর করার জন্য টোটোই বেস্ট। সেই জন্য আমরা 1200 টাকা দিয়ে একটা টোটো ভাড়া করেছিলাম পুরো বেনারস ঘুরে বেড়ানো এবং সারনাথ যাওয়ার জন্য। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। আমরা যাচ্ছি গঙ্গার পাড় দিয়ে ওপারে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রামনগর ফোর্ট। রামনগর ফোর্ট 1750 খ্রিস্টাব্দে কাশীর রাজা বলবন্ত সিং বানান এই রামনগর ফোর্ট। গঙ্গার যেদিকে তুলসীঘাট অবস্থিত ঠিক তার উল্টো দিকেই এই রামনগর ফোর্ট অবস্থিত। এই হচ্ছে ফোর্টের দরজা। ফোর্ট সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি ওপেন থাকে। এই ফোর্টের মধ্যে কাশীর যে রাজারা রয়েছেন তাদের বিভিন্ন ব্যবহারিক গাড়ি, ড্রেস, এছাড়া বন্দুক, তার একটা মিউজিয়াম রয়েছে। সেই মিউজিয়ামের জন্য টাকা দিতে হয়, বড়দের 75 টাকা এবং বাচ্চাদের 20 টাকা। এই ফোর্টের বাইরেই একমাত্র ফটো তোলা যায়, ভেতরে ফটো তোলার কোনো নিয়ম নেই। সেই জন্য ভেতরের ফটো আমি কিন্তু তোমাদের দেখাতে পারবো না। বাইরের এলাকাটা অনেক সুন্দর এবং ফোর্টটা এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হয় বলে যথেষ্ট ক্লিন ছিল এবং এর যে প্রত্নতাত্ত্বিক ভ্যালু সেটাও বেশ ভালোই এখানে দেখা যাচ্ছিল। এবং এর ভেতরে মিউজিয়ামে অনেকই দামি দামি জিনিস রয়েছে যেগুলো কিন্তু যথেষ্ট রক্ষণাবেক্ষণের মাধ্যমেই রাখা হয়েছে। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করেছিলাম। ভেতরে কিছু এই যে পালকি বা কিছু গাড়ির ছবি তোমাদের দেখালাম। যদিও এর ভেতরে যদি ছবি তোলা হয় তাহলে 500 টাকা জরিমানা দেওয়ার কথা বলা হয়েছে, তাই আর কোনো ফটো আমরা তুলিনি। এরপর আমরা এই গাড়ি, তারপরে ড্রেস এবং বিভিন্ন আমলের কয়েন এবং বিভিন্ন ব্যবহারিক অস্ত্রশস্ত্র সেগুলো দেখে আবার যে পাশ থেকে এন্টার করেছিলাম তার উল্টো দিকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। এবং এখানে পুরো ফোর্টটা কিন্তু তৈরি হচ্ছে তোমার বেলে পাথর দিয়ে। বেলে পাথর দিয়ে এই ফোর্ট তৈরি এবং এই ফোর্টের বর্তমান রাজা অনন্ত সিং কিন্তু এখানেই থাকেন। এই হচ্ছে ফোর্টের বাইরে যেখান দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে গঙ্গায় ঘাটে আসার একটা রাস্তা। এবং এই রাস্তায় একটু খেয়াল করলেই তোমরা দেখতে পাবে রাস্তায় প্রত্যেকটাতে ছোট ছোট কুঠুরি করা আছে, যেখান থেকে বাইরের কোনো কেউ যদি দুর্গ আক্রমণ করে সেটা লক্ষ্য রাখা যায়। এই হচ্ছে বাইরের অংশ এবং বেলে পাথর দিয়ে পুরো ফোর্টটাই তৈরি এবং এর স্থাপত্যে কিন্তু মোগল স্থাপত্য লক্ষ্য করা যায়। তাহলে তোমরা দেখে নাও। এই যে রাস্তা, এই রাস্তা পথেই কিন্তু ওই ফোর্ট থেকে গঙ্গার পাড়ে আসা যায়। এই রাস্তা ধরেই আমরা এসেছিলাম।
এটা হচ্ছে ফোর্টের বাইরের অংশ। এখানের যে রাস্তাটা সেটা পুরোটাই মোরাম বেছানো, এবং আমি বললাম যে ফোর্টটা খুব সুন্দরভাবে সযত্নে কিন্তু গোছানো রয়েছে এইখানে। এই হচ্ছে ফোর্টের বাইরে যাওয়ার গেট। এখানে কতগুলো কামান রয়েছে, যে কামানগুলোর সাহায্যে তখনকার দিনে যুদ্ধ করা হতো, গোলা ছোড়া হতো। ফোর্ট দেখে আমরা চলে গেছিলাম সারনাথের উদ্দেশ্যে। সারনাথ দূরত্ব রামনগর ফোর্ট থেকে 14 কিলোমিটার। আমাদের টোটোতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। তোমরা গাড়ি বা অটোতে আসলে আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে। এই যে আমরা ঢুকছি, এটা হচ্ছে সারনাথ। সারনাথের ইতিহাস অনুযায়ী সারনাথে সেই গৌতম বুদ্ধ প্রথম বৌদ্ধ ধর্মের প্রচার শুরু করেছিলেন। তিনি বোধিগয়ায় বোধি লাভ করার পর এইখানেই তার শিষ্যদের নিয়ে আসেন এবং এখান থেকেই তিনি তার ধর্মপ্রচার শুরু করেন। পরবর্তীকালে সম্রাট অশোক এই সারনাথে স্তূপ তৈরি করেছিলেন। তিনি সারা দেশে মোটামুটি 84টি স্তূপ তৈরি করেছিলেন, যেখানে বৌদ্ধদেবের বিভিন্ন অংশ রয়েছে। এইখানের এই স্তূপে রয়েছে বৌদ্ধদেবের অস্থি এবং দন্ত, এবং এই সারনাথেই পাওয়া যায় অশোক স্তম্ভ, যেটা ভারতের জাতীয় স্তম্ভ নামে পরিচিত। এইখানেই রয়েছে চিরাপরিচিত অশোক স্তম্ভ। এই যে তোমরা দেখতে পাচ্ছ অশোক স্তম্ভ, এখানেই রয়েছে কিন্তু অশোক স্তম্ভ। এই সারনাথের এই বৌদ্ধ স্ট্যাচুর পাশে একটা চাইনিজ টেম্পল রয়েছে, যেটা চায়না দ্বারা তৈরি এবং যেখানে বৌদ্ধদেবের মূর্তি রয়েছে। কিন্তু আমরা যে সময় পৌঁছেছিলাম সেই সময় টেম্পলটা বন্ধ ছিল বলে ভেতরের ছবি কিন্তু আমি দেখাতে পারলাম না। এই জায়গাটা খুব সুন্দরভাবে গোছানো, এবং এখানের সামনে একটা সুন্দর জলের একটা পুল করা রয়েছে, যেখানে প্রচুর কালারিং মাছ ছিল। জায়গাটা সত্যি খুবই সুন্দর। যাই হোক, ইতিহাস অনুযায়ী এই মৌর্য সম্রাট অশোক এই সারনাথের স্তূপ তৈরি করার পর এটি আস্তে আস্তে এই অঞ্চল আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, এবং পরবর্তীকালে আকবরের সময়কালে এই অংশকে আবার পুনরুদ্ধার করা হয় এবং তিনি এই জায়গাকে আবার নতুনভাবে সাজান। এবং আবার ঔরঙ্গজেবের আমলে শোনা যায় এই অঞ্চল আবার বিধ্বস্ত হয়ে যায়, এবং পরবর্তীতে ইংরেজ আমলে কাশীর যিনি রাজা ছিলেন তিনি ইংরেজ সরকারকে অনুরোধ করেন এই জায়গাটি সংস্কারের জন্য। সেই সময় আগে বোধিগয়াতেও আমি বলেছি যে ইংরেজ ঐতিহাসিক আলেকজান্ডার কানিংহাম এই জায়গাকে সম্পূর্ণ পুনরুত্থান করেন এবং এই জায়গার রক্ষণাবেক্ষণ করেন। তারপর থেকেই এই জায়গা দর্শনীয় হয়ে ওঠে এবং দর্শনীয় স্থান হিসাবে গণ্য হয়। বৌদ্ধ স্ট্যাচু এবং চাইনিজ মন্দির থেকে আমরা চলে আসি সারনাথের স্তূপে, যে স্তূপের কথা আমি কিছুক্ষণ আগেই বললাম, যেটি মৌর্য সম্রাট অশোক তৈরি করেছিলেন, যেখানে রয়েছে গৌতম বুদ্ধের দন্ত এবং অস্থি। এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইখানে বসেই গৌতম বুদ্ধ তার ধর্ম প্রচার করতেন বলে শোনা যায়, এবং এখনও বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজন এখানে এসে তাদের পাঠ, বিভিন্ন ধরনের উপাসনা বা বিভিন্ন কার্যকলাপ করেন, সেটা আমরা দেখতে পেয়েছিলাম। এই সারনাথ, বোধিগয়া, কপিলাবস্তু
এগুলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ জায়গা। এই যে তুমি দেখতে পাচ্ছ তোমরা, একজন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ যিনি এখানে এসে তার আচার উপাচার করছিলেন এবং এখন তিনি ফেরত যাচ্ছেন। এই অঞ্চলেই রয়েছে সেই স্তূপ, যাকে ধামেকা স্তূপও বলা হয়, যার নিচের অংশটি মৌর্য সম্রাট অশোক পাথর দিয়ে বাধাই করে দিয়েছিলেন। এই পুরো চত্বরটাই কিন্তু খুব শান্ত এবং নীরবতা এখানটায় ছিল, এবং জায়গাটা কিন্তু যথেষ্ট রক্ষণাবেক্ষণ হয় সেটা দেখে বোঝাই গিয়েছিল, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এবং পুরো চত্বরটি কিন্তু ইট দিয়ে গাঁথা, ইটের ওপর তৈরি এক একটা ছোট ছোট বসবার যেন জায়গা, ইট দিয়ে তৈরি। এখানে এর ইতিহাস সম্পূর্ণ লেখা আছে সারনাথের, সেগুলোও কিন্তু এখান থেকে দেখা যাবে। তোমরা আসলে এখানে অবশ্যই ঘুরে যাবে। এই যে স্তূপটি দেখা যাচ্ছে, এটি হলো সেই ধামেকা স্তূপ, যেখানে বলা হয় গৌতম বুদ্ধের অস্থি রয়েছে।
ধামেকা স্তূপের ওপর অংশ কিন্তু নিচের অংশে পাথর দিয়ে বাধাই করা হলেও তলাটা পাথর দিয়ে বাধাই করা হলেও উপরটা কিন্তু সম্পূর্ণ ইট দিয়েই গাঁথা। সারনাথের ওই স্তূপের বাইরেই রয়েছে সারনাথ মিউজিয়াম। এই স্তূপ এবং মিউজিয়ামে ঢোকার প্রবেশ মূল্য রয়েছে। প্রবেশ মূল্য দিয়ে তবেই ঢুকতে হবে এই সমস্ত জায়গায়। এই মিউজিয়ামে আমরা আর ঢুকিনি, কেননা বেলা হয়ে যাচ্ছিল, আবার ফিরতে হবে বেনারস। সেই জন্য তোমরা যারা আসবে তারা অবশ্যই মিউজিয়ামটাও কিন্তু এক্সপ্লোর করে যাও। মিউজিয়ামের ছবিটা আমি বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং এই মিউজিয়ামের বাইরে এই কাট আউটটা রয়েছে, এখানে পুরো সারনাথের যে হিস্ট্রি সেটা কিন্তু এখানেই রয়েছে। সারনাথ দেখে আমরা ফিরে আসি বেনারস এবং আমাদের প্রথম গন্তব্য ছিল কালভৈরব মন্দির। কালভৈরব মন্দিরে টোটো যে অবধি গিয়েছিল, তারপর আমরা হেঁটেই চলে গেছিলাম কালভৈরব মন্দিরে। এই মন্দিরের ভেতর চত্বরে তো ফটো তোলার নিষেধ, তাই তোমাদের ভেতরের ফটো দেখাতে পারবো না। চলো মন্দিরটার বাইরেটা দেখি। এই হচ্ছে কালভৈরব মন্দির। কথিত আছে বিশ্বনাথ মন্দিরে, বিশ্বনাথ ধামের কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পরে কালভৈরব মন্দিরে পুজো দিলেই সম্পূর্ণ পূর্ণ লাভ হয়। তাই তোমরা যখন আসবে অবশ্যই কালভৈরব মন্দিরেও পুজো দিয়ে। এই হচ্ছে প্রবেশদ্বার মন্দিরের এবং এর ভেতরে কালভৈরবের মূর্তি রয়েছে। কালভৈরব মন্দির দেখে আমরা চলে গেছিলাম মৃত্যুঞ্জয় মন্দিরে। এই হচ্ছে মৃত্যুঞ্জয় মন্দিরের বাইরের অংশ এবং এটা হচ্ছে দুর্গাকুণ্ড। এই দুর্গাকুণ্ডের পাশেই আমরা ছিলাম। এই দুর্গাকুণ্ড একটা বিখ্যাত জায়গা, বলা হয় এইখানেই দুর্গা মা স্নান করেছিলেন বেনারসে এবং এই কুণ্ডের জল সরাসরি গঙ্গার জলের সঙ্গে লিঙ্ক রয়েছে। এই দুর্গাকুণ্ড দেখে আমরা আমাদের বেনারসের সাইট সিইং কমপ্লিট করেছিলাম। এছাড়া তোমরা যদি এখানে আসো, সংকটমোচন মন্দির, তুলসী মানস মন্দির এবং ইউনিভার্সিটি, যেটা বেনারস ইউনিভার্সিটি, সেটাও দর্শন করে নিতে পারো। আমার বেনারসের সাইট সিইংয়ের গল্প এখানেই শেষ। আমি ফিরে আসবো বেনারসের লাস্ট ভিডিও, কিভাবে বেনারস যেতে হবে এবং কিভাবে কোথায় থাকবে সেই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য নিয়ে। ততক্ষণের জন্য টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং and please subscribe.